একজন ডায়াবেটিস রোগী সব কিছু খেতে পারবে কিভাবে জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, যোগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অব যোগা উইথ ডক্টর। একজন ডায়াবেটিস রোগী এবং একজন সুস্থ রোগীর খাবার দাবারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন করে? এটাই আজকের আলোচ্য বিষয়। যেমন একজন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ যদি সে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস মেনটেন করতে চায় তাহলে কি করতে হবে? তাকে যে খাবারের চার্টটা মেনটেন করতে হবে সেটি আমরা বলবো। তো সেই স্বাভাবিক সুস্থ মানুষটি যখন বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস থেকে সরে গিয়ে আজে বাজে খাবারের দিকে ঝুঁকে পড়বে, ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়বে, অতি ভোজনে ঝুঁকে পড়বে, তখন তার উপহার হিসেবে বিভিন্ন রোগগুলো চলে আসবে। সেই স্বাভাবিক মানুষ থেকে কি করতে হবে? ওই সকল বাজে খাবার, অতি ভোজন থেকে বাদ দিয়ে তাকে ট্র্যাকে আনতে হবে। অর্থাৎ ডিরেইলড ছিল, তাকে রেল লাইনে তাকে আনতে হবে। ডায়াবেটিস রোগীকে যখন আমরা বলি যে আপনি এত গ্রাম খাবেন, রাতে রুটি খাবেন, চিনি বর্জন করবেন, বেশি খাবেন না, টক ফলগুলো খাবেন, আপনার সকালে এতটুকু খাবারের বেশি খাবেন না, একজন ডায়াবেটিস রোগী তো হতাশ হয়ে পড়েন। আমি একজন ডাক্তার হিসেবে আমিও কি ডিরেইলড কিনা, অর্থাৎ আমিও কি অতি ভোজন করছি কিনা, আমিও কি সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিনা, আমিও কি সুগার, মিষ্টি, রসগোল্লা খাচ্ছি কিনা, আমিও তো ডিরেইলড। ডায়াবেটিসকে আমাকেও ক্ষমা করবে না? কত ডাক্তার আছে, আমার বন্ধুদের ম্যাক্সিমামই তো ডায়াবেটিস হয়ে বসে আছে। তাহলে আমরা যেটা আমাদের ভিডিও যেটা হেডলাইন সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগী সব খেতে পারবেন। আসুন জেনে নেই একজন সুস্থ মানুষ কি কি খেতে পারবেন, কতটুকু খেতে পারবেন। সেটা জানলে, সেটা মানলে ডায়াবেটিস রোগী কেন, যে কোনো মানুষের জন্য সে একই তো ডায়েট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শুধুমাত্র বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস রোগীর অটোমেটিক্যালি ডায়াবেটিস কন্ট্রোল হয়ে থাকবে। বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসটি শুধু ডায়াবেটিস রোগীর জন্য নয়, আমার জন্যেও, যে কোনো সুস্থ মানুষের জন্যেও। যে ডায়াবেটিস রোগী, বয়স্ক একজন রোগী, তার যে খাবার দাবারের স্টাইল, তার ছেলে 14 বছর বয়স কি 20 বছর বয়স, ওই ছেলে বা মেয়ে সেম খাবার, সেম স্টাইলের খাবার। তাহলে কি কি খাবার? আমরা 8টি পয়েন্টে কথা বলতে চাই। নাম্বার 1, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খেতে হবে সবার জন্য, নট অনলি ডায়াবেটিস। পেটের 3 ভাগের 1 ভাগ, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গেছেন যে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ পানি এবং 1 ভাগ খালি। একজন মানুষ যদি এই সুন্নতটি পালন করে তার যে কত রোগ থেকে সে নির্মূল হবে। প্রথমত সে ওবেসিটি থেকে মুক্ত হবে, এবং ওবেসিটি থেকে মুক্ত হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ কেন, ডায়াবেটিস হয়তো ইনশাআল্লাহ হবেই না, পাশাপাশি হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, ক্যান্সার এগুলো তো হবেই না, কারণ সে তো অতি ভোজন করছে না, সে তো কম খাচ্ছে। দেখেন কত সুন্দর একটা বেসিক বিজ্ঞান যে পেটের 3 ভাগের 1 ভাগ। আরে আমাদের নবীজি এসেছিলেন কি সেই যুগের জন্য? কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আজ আসবে সবার লাইফ স্টাইলের জন্য। তো সেখান থেকে আমরা অফকোর্স শিক্ষা নেব পেটের 3 ভাগের 1 ভাগ। এটা কি আমার আবিষ্কার? নো। নাম্বার 2, মিড মিল বন্ধ করতে হবে। এখানেও একটা ভুল, সেটা হচ্ছে যে আমরা বলি যে ছোট ছোট মিল খাবেন, বারবার খাবেন, ডায়াবেটিস রোগী সুগার কমে যাবে। ওয়াই? সুগার কমে যাবে কেন? রোজার মাসে কি সুগার কমে যায়? রোজার মাসে যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে একজন ডায়াবেটিস রোগীর কি হয়? তার গ্লাইকোজেন জমা থাকে মাসল এবং লিভারে, সেখান থেকে জাস্ট ভেঙে ভেঙে আপনার গ্লুকোজ চলে আসবে, আবার গ্লুকোজ লেভেল নর্মাল হয়ে আসবে। নো মিড মিল। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে নো মিড মিল। সকালে খাবার খাবে, দুপুরে খাবার খাবে, রাত্রে খাবার খাবে, মাঝামাঝি কোনো খাবার নেই। হ্যাঁ, বিকালে ক্ষুধা লাগলে বিকালে একটা খেতে পারে, সেটাও আবার দরকার নেই, কারণ বিকালের নাস্তা বাদ দিয়ে বিকালে একবারে রাত্রের খাবার খেলেই হলো। অর্থাৎ সন্ধ্যার দিকে বা রাত 8টা, 7টা, 8টার মধ্যে যদি আমরা রাতের খাবার খেয়ে ফেলি তাহলে বৈকালিক নাস্তাটাও আমি সেভ করতে পারবো, এবং এটাই উচিত। আপনি হয়তো ভাববেন আমার কি টাকা পয়সা আমি বাঁচানোর জন্য কথা বলছি? না, দীর্ঘজীবী হওয়ার টেকনিক বলছি, সুস্বাস্থ্যের টেকনিক বলছি। টাকা দিয়ে অধিক খেয়ে কি সুস্থ থাকা যায়, দীর্ঘজীবী হওয়া যায়? আয়ু তো আরও কমে যাবে, যত খাবেন তত আয়ু কমে যাবে। তো 2 নম্বর আমরা টেকনিক বলেছি। 3 নম্বর টেকনিক সবার জন্য, ডায়াবেটিস রোগীর জন্য, আমার জন্যেও, যুবক মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্যও,
সকালে মহারাজার মতো খেতে হবে, অর্থাৎ বেশি, কারণ এটা ক্যালোরিটা ক্ষয় হবে কাজের মাধ্যমে। দুপুরে যুবরাজের মতো মানে মাঝামাঝি, এবং রাতে ভিখেরির মতো বা কাঙ্গালের মতো বা অল্প পরিমাণে সামান্য। সো কি হলো, একজন ডায়াবেটিস রোগীকে আমরা বলি রাত্রে রুটি খাবেন, কি দরকার? এটা তো সবার জন্যই, ইটস অলসো ফর মি। 4 নম্বর টেকনিক হচ্ছে ফল। এখন ফল বেশি খাবেন। আমরা ডায়াবেটিস রোগীদের বলি যে এই ফলগুলো খাবেন, টক ফল খাবেন, মিষ্টি ফল খাবেন না। মিষ্টি ফল কি দোষ করলো? মিষ্টি ফল তো আর চিনি নয়, এটা তো যে আমাদের যে সুগার, যেটা চিনি, এটা তো না। মিষ্টি ফল হচ্ছে ন্যাচারাল মিষ্টি। মিষ্টি ফল ডায়াবেটিস রোগীর দিব্যি খাওয়া যাবে, বাট অতি ভোজন কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেই। ওই যে পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, তার মানে কি এভরিথিং পরিমিত খেতে হবে। এখন আম যদি আমি একটা পুরো বড় ফজলি আম খাই, ওয়াই? দেশি আম হলে ছোট একটা, ফজলি আম হলে অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ। আর যদি কাঁঠাল হয় 6 কোষ, কার জন্য? ডায়াবেটিস রোগীর জন্য? নো, নট ফর ডায়াবেটিস, বাট অলসো ফর মি, অলসো ফর এভরি পার্সন। দিস ইজ ফুড সায়েন্স। অতি ভোজন চলবে না। 4 নম্বর তাহলে আমরা বললাম ফল বিষয়। আর টক ফল তো সবার জন্যই খেতে হবে, নট অনলি ফর ডায়াবেটিস পেশেন্ট। মিষ্টি ফল সবার জন্যই খেতে হবে, নট অনলি ফর ডায়াবেটিস পেশেন্টের কোনো রেস্ট্রিকশন নাই। তো ফল তাহলে আমাকে খেতে হবে সীমিত। এবার আসা যাক 5 নম্বর, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রোটিন তো। এখন একজন ডায়াবেটিস রোগী, তাদেরকে আমরা মাছ মাংস রেস্ট্রিকশন অবশ্য দেই না, বলি যে ওটার ব্যাপারে কথাই বলি না। আসলে কিন্তু কথা বলতে হবে, কারণ মাছ, মাংস, ডিম, দুধ যে খাবারই হোক, অতিরিক্ত তো আমার মেডিকেল সায়েন্সের যে ডায়েট চার্ট, 24 ঘন্টায় একটা মানুষ কতটুকু খাবে? 100 গ্রাম প্রোটিন খাবে। ক্যান ইউ ইমাজিন যে একটা মাছের ছোট পিস খেতে পারবে 24 ঘন্টায়? হয় সে একটা মাছের পিস খাবে, হয় একটা ডিম খাবে, নয় 1 কাপ মানে আধা গ্লাস দুধ খাবে, মাংস খাবে হচ্ছে 2 পিস হাইয়েস্ট বা 3 পিস, 100 গ্রাম হয়ে গেল। এখন যদি আমি মাছও খাবো মাংস খাবো, নো, চলবে না, একই দিনে চলবে না। আমরা যদি 100 গ্রাম প্রোটিনের কথা বলি, ডায়াবেটিস রোগীর জন্য নয়, প্রেশারের রোগীর জন্য আলাদা কোনো খাবার রেস্ট্রিকশন নাই, ফর অল, এভরি পার্সন। 6 নম্বর, কোনো প্যাকেটজাত খাবার খাওয়া যাবে না, বোতলজাত খাবার খাওয়া যাবে না। কার জন্য? ডায়াবেটিস রোগীর জন্য না, ফর এভরিওয়ান। প্যাকেটজাত খাবার যেমন আমরা চিপস, শুধু চিপস নয়, বিস্কিট, কেক, পাউরুটি, আইসক্রিম, চানাচুর, আর বোতলজাত খাবার যত ড্রিঙ্কসগুলো আছে, যেমন কোকাকোলা, মিরিন্ডা, আরসি কোলা, এছাড়া মানে ফলের জুস নামে, তথাকথিত ফলের জুস নামে যেগুলো বিক্রি হয়, এগুলোও কিন্তু বোতলজাত খাবার, এবং এগুলো দরকারই নেই খাবার। যদি এই খাবারগুলো বর্জন করা যায়, সবাইকে বর্জন করতে হবে, ডায়াবেটিস রোগী তো শুধু নয়, তাহলে তো আমাদের কত সুন্দর একটা খাদ্যাভ্যাস গড়ে তুললাম আমরা। নেক্সট পয়েন্ট হচ্ছে 7 নম্বর, চিনি। চিনি চিনি চিনি, সারাদিনে একটি দানা চিনিও আমি খাবো না। কারণ আমার ভাত, আমার মানে রুটি বা আমার আলু, এগুলো খেলে কি হয়, এগুলো একটা সময় আমার তো দেহের ভিতরে ঢুকে আমার শক্তি দিচ্ছেই। চিনি খাওয়ার কি দরকার? চিনি তো আপনার ইনস্ট্যান্ট শক্তি দেয়। ইনস্ট্যান্ট যা কিছুই হয় না কেন, এটা দেহের জন্য ক্ষতিকর। এটা আপনার ডায়াবেটিস যারা রোগী তাদের জন্য তো ক্ষতিকর, আমার জন্যও ক্ষতিকর। চিনি কারোই খাওয়া যাবে না। রসগোল্লা, মিষ্টি, জিলাপি, পায়েস, সেমাই, সুজি, আর কি সফট ড্রিঙ্কস। 1 গ্লাস সফট ড্রিঙ্কসে কয়েক চামচ চিনি থাকে, যেটা আমরা বুঝতেই পারি না, কারণ ও ঝাঁঝে ওটা আটকে যায়। যেমন আচারের ভিতরে অনেক চিনি থাকে, আমরা বুঝতে পারি না যে, আচারের ভিতরে অনেক লবণ থাকে, আমরা বুঝতে পারি না যে এত লবণ আছে, আচার খাওয়া যায় না সেই জন্য। তদ্রূপ সফট ড্রিঙ্কস কারো জন্য নয়। আমার যে ডায়াবেটিস নেই, আমি সারা দিনে একটি দানাও আমি চিনি খাই না। আপনি হয়তো প্রশ্ন করবেন, দানা কিভাবে বুঝলেন? আমি তো রসগোল্লা, মিষ্টি, জিলাপি, অমুক তমুক এগুলো তো নয়। আমি যদি একটা পাউরুটির পিস খাই, পাউরুটিতে তো চিনি থাকবেই কিছু না কিছু। এটা যদি বিস্কিট খাই, এটা যদি কেক খাই, চিনি খাওয়া হয়ে গেল, সেখানে তো চিনি আছে। এভরিহোয়ার দেয়ার ইজ চিনি, আই হেট দ্যাট। কারণ চিনি দেহের জন্য ক্ষতিকর। চিনি আপনার ক্যান্সারের কোষগুলোকে উজ্জীবিত করে, চিনি আপনার বার্ধক্যকে উজ্জীবিত করে, চিনি আপনার ডায়াবেটিস হতে উদ্বুদ্ধ করে, ওবেসিটি তৈরি করে। এটা তো ইনস্ট্যান্ট শক্তি দেয়। আমাদের ইনস্ট্যান্ট শক্তির দরকার নেই। আমরা ধীরে 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 আমাদের শক্তি হলেই
ভালো, যেটা কার্বোহাইড্রেট অন্যান্যগুলোতে পাই আমরা। অ্যান্ড লাস্টলি ফাস্ট ফুড, যে ফাস্ট ফুডগুলো আছে, ফাস্ট ফুড হয়তো আমরা চিকেন ফ্রাই বলছি, আসলে যত ফাস্ট ফুড আছে এদের এত টেস্ট কেন? এটা টেস্ট হচ্ছে, যত টেস্ট বুঝবেন তত চর্বি, তত ক্যালোরি। আসলে শুধু ক্যালোরি দিলেই তো হবে না, আপনাকে দিতে হবে প্রোটিন, আপনাকে শরীরকে দিতে হবে প্রোটিন, শরীরকে দিতে হবে ভিটামিন, শরীরকে দিতে হবে আয়রন, মিনারেলস। ক্যালোরি ঢুকিয়ে তো লাভ নেই। ক্যালোরি ঢুকিয়ে লাভটা কি? ভাত তো খাচ্ছি, এক্সট্রা যে ক্যালোরিগুলো ঢোকে, এই ঢোকার জন্য আমি তো ওবেসিটি ডেভেলপ করছি আমার শরীরের ভেতরে। ওবেসিটি ডেভেলপ করলে ডায়াবেটিস তো হু হু করে বাড়বে আমার। এখন আমার মানে একটা সুস্থ মানুষেরও তো ফাস্ট ফুড খাওয়া যাচ্ছে না, একজন ডায়াবেটিস রোগীরও খাওয়া যাবে না। ডায়াবেটিস রোগীদেরকে আমরা যদিও ফাস্টফুডের ব্যাপারে কিছুই বলি না, আমরা শুধু বলি গতানুগতিক কয়েকটা কথা, এই খাবেন না, আর কিছু ফলের নাম বলি, এই মিষ্টি ফলগুলো যদি খান এই সীমিত খাবেন, আর টক ফল যত খুশি তত খাবেন, সবজি যত খুশি তত খাবেন। এই যে যত খুশি তত খাবেন বলে কোনো কথা নেই। ধর্ম মতে, যে কোনো ধর্ম, যারা সত্যিকার ধার্মিক তারা যত খুশি তত খাওয়ার কথা বলবেন না। সব কিছু সীমিত। সবজি খাবো বাটির পর বাটি, শশা খাবো আর 4-5টা, ওয়াই? একটা শশা খান, সবজি খান সীমিত হবে। এভরিথিং শুড বি সীমিত। এই ভিডিওর পর আশা করছি যে একজন ডায়াবেটিস রোগী খুব খুশি হবেন যে তার জন্য কোনো রেস্ট্রিকশন শুধু নয়, এটা আসলে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, এবং বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস মেনটেন করলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস সব সময়ের জন্য থাকবে সুনিয়ন্ত্রিত। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।